প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় রেমিটেন্স প্রবাহে 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছে জাতি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা পালন করতে হবে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অভ্যুত্থানের পর গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। বিনিয়োগ পরিবেশ বা বিনিয়োগ বান্ধবতার যে ব্যাপারটা আসে, সেই জায়গাতে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশের বিনিয়োগ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের 2024-এ যা ছিল 2026 সালে তার থেকে সিগনিফিকেন্টলি বেটার হবে। বাট এই দুইটা আরো জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। বিডাকে রিস্ট্রাকচার করা হচ্ছে। বিডার যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, এটাকে আমরা কমপ্লিটলি ঢেলে নতুন করে সাজাচ্ছি। ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই আয়োজনে একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 3 জন এতে অংশ নেন। আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে। তারপর আপনারা যে আপনার ওয়েজার বন্ডের একটা কেনার যে সীমা রেখা ছিল, সেটা আপনারা তুলে ফেলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে আমাদের সামনে শহীদরা যারা তারা এসছে, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াইয়ের মধ্যে দিয়ে আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই এই পর্যন্ত তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। এই আয়োজনে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচনী সংলাপে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় তারা আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে বিষয়ে কমিশনকে পরামর্শ দেন। আফজাল হোসেনের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় সিইসি সুষ্ঠু ভোট করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। রিফর্মস কমিশন যে রিপোর্ট দিয়েছিল বা সংস্কার কমিশন, রিফর্মস কমিশন, এগুলো আমরা যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ করেছি। নির্বাচন কমিশনের কাছে নিজেদের পরামর্শ তুলে ধরেন আলোচকরা। তারা নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেছেন। সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। সরকার যদি কোনো বাধা তৈরি করে, আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক
এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করে, আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বেশ কয়েকজন শিক্ষাবিদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এরপর পুজোর ছুটি শেষে অক্টোবরের শুরুতে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই। এজন্য নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকেও প্রলম্বিত করে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, পিআর সিস্টেম হলে জনগণ ভোটের অধিকার হারাবে। বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরাস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। এ সময় জামায়াত আমিরের শরীরের খোঁজ খবর নেন তারা। পরে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের গণমাধ্যম কর্মীদের জানান, 64টি জেলায় আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংস্থাটি। বৈঠকে জামায়াত আমির জানান, দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী জামায়াত এবং দলটি এখন নির্বাচনমুখী। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দূর করা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে। আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমির জামাত। অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। সদ্য প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। এদিকে এ মামলায় শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ চলছে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের। প্রথম দিনে ট্রাইব্যুনাল 1-এ 17টি ভিডিও উপস্থাপন করেন তিনি। এস.এম. আরিফের রিপোর্ট। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের ঘটনায় 14 ফেব্রুয়ারি শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমর। গত 7 সেপ্টেম্বর তার মৃত্যুর পর এটিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। রোববার বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল বদরুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। প্রথম দিনে তিনি ট্রাইব্যুনালে 17টি ভিডিও উপস্থাপন করেন। সর্বশেষ যে ভিডিও ফুটেজটা আপনি দেখেন, একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে। আমরা টেস্ট করে তারা 1 ইয়ার করেছে। প্রামাণ্যচিত্রের তথ্য মতে 19 জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার
ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখেছেন। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলাটি ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনাল 2-এ স্থানান্তরিত করা হয়েছে। যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে, তো দ্যাটস ওয়াই এইখান থেকে তাকে ডিসচার্জ করা হোক এবং ডিসচার্জ করে দিছে। আমরা আগামীকালকে থেকে আবার 2 নম্বর কোর্টে এই মামলাটা হবে। ট্রাইব্যুনাল 2-এ এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সরকারিভাবে 2026 সালের পবিত্র হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন হজ পালন করতে পারবেন। বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবার 3 ধরনের সরকারি হজ প্যাকেজ রাখা হয়েছে, যার মধ্যে প্যাকেজ 1 বা বিশেষ 6,90,597 টাকা, প্যাকেজ 2 বা সুলভ 5,58,881 টাকা এবং প্যাকেজ 3 বা সাশ্রয়ী 4,67,167 টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,185 টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও 2টি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে। ধর্ম উপদেষ্টা জানান, এবছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল 1,67,820 টাকা, এবার তা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ 2। এই প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কল্পারম্ভ, ধূপধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত করা হয় দেবী দুর্গাকে। ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণ করে নেন ভক্তরা। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্তে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এই আগমনের সঙ্গে রয়েছে 4 ছেলে মেয়ে: গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই অপেক্ষাতেই থাকি মা দুর্গা কখন আসবেন, কবে আসবেন। পুজোটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। আমরা সারা বছর ধরে শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। তো মা আজকে কৈলাস থেকে মাতৃলোকে চলে আসছেন। এই বেলতলায় পুজো হচ্ছে। এখন বেলতলা হচ্ছে মায়ের প্রতীক। সকাল 10:30টার দিকে অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়। আজকের কাছে দেশ ও দশের কল্যাণের জন্য মঙ্গল কামনা করি, নিজেরা যাতে ভালো থাকি। ধর্ম যার যার তার অনুষ্ঠান সবাই আমরা ভাই ভাই একসঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে উদযাপন পালন করি। আমরা মনে করি সারা বাংলাদেশে আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা নির্বিঘ্নে আমরা পূজা অনুষ্ঠান করতে পারবো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রধান পুরোহিত জানান, সমস্ত নিয়ম মেনেই উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করা হবে। গতকাল সন্ধ্যায় ষষ্ঠীর বোধন হয়েছে, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হচ্ছে। সন্ধি পূজার পরে তারপরে নবমী পূজা, তারপরের দিন দশমী পূজা। প্রত্যেকটা পূজা 9:58 মধ্যে হতে হবে। মায়ের আগমন এবং শান্তি এবং মঙ্গল বয়ে আনুক সবার জন্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ছাড়াও রাজধানীর পূজা মণ্ডপগুলোতে চলছে পূজা অর্চনা আর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সবাই মিলে তার সফল বাস্তবায়ন করতে হবে। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। সন্ধ্যায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপি, তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবার ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি এবং ৭০,০০০ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। সামাজিক মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এবং দেশে বসে কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা উপলক্ষে 24শে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিয়েছে এবং তারা এই 2রা অক্টোবর পর্যন্ত এই মোট 9 দিন ওখানে দায়িত্ব পালন করবেন এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা মহানগরে 254টি মন্দিরের মধ্যে 89টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, এবছর 254টি মণ্ডপে ঢাকা মহানগর উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিসর্জনের সময় বিভিন্ন ফোর্সের 2400 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। যানজট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে
তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন। রাজশাহীতে টানা 3 দিন ধরে চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সব বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে রাজশাহীর বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। এর আগে শনিবার রাতে বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছিলেন মালিকরা। তবে শেষ পর্যন্ত তারা জানান মালিক পক্ষের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। ধর্মঘট শুরু হয় বৃহস্পতিবার রাত 10টার দিকে। হঠাৎ করেই ওই সময় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আমি আর আমার মেয়ে যাব, এখন আর দেখছি যে ধর্মঘট। আমাদেরকে কোনো ইনফরমেশন আগে দেয়নি এবং টিকিট ব্যাক দিবে এরকম কোনো কিছু বলে নেই। এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলো আর কোনো কিছু জানি না। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য চলছে 3য় দফার সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে সাজেকে আটকে পড়া 2000-এরও বেশি পর্যটকের সেনাবাহিনী নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়েছে। জেলা শহর ও শহরতলিতে যান চলাচল বন্ধ রয়েছে। বাড়তি নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, আর্মড পুলিশ ও বিজিবি। জেলা প্রশাসন জানিয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত ও থমথমে থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় যে 4 জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণে 2 ও ঢাকা উত্তরে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 192 জনে। গত 24 ঘন্টায় 845 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে 166 জন, চট্টগ্রাম বিভাগে 91 জন, ঢাকা বিভাগে 164 জন, ঢাকা উত্তর সিটিতে 97 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 112 জন, খুলনা বিভাগে 101 জন, ময়মনসিংহ বিভাগে 37 জন, রাজশাহী বিভাগে 54 জন, রংপুর বিভাগে 17 জন ও সিলেট বিভাগে 6 জন রয়েছেন। দর্শকের পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ব্যালট পেপার ছাপানোর সংখ্যা বা স্থান কোনো সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সকালে ডাকসু নির্বাচন ইস্যুতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কোনো প্রার্থী সিসিটিভি ফুটেজ বা ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে আবেদন করতে হবে বলে জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। সুরক্ষা পর্বে আমরা নিয়মিতভাবে মূল অফিসের সাথে যোগাযোগ রেখেছি। আমরা এই অফিস থেকে জিনিস বুঝে নিতে, যেটি বললাম, এই 5 বা 6 স্তরের প্রত্যেকটি পর্ব নিশ্চিত করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যরা আছেন, আমার আইসিটি ডাইরেক্টর মহোদয় আমার সাথে আছেন। এরা উদয়স্ত পরিশ্রম করেছে। আমাদের দিক থেকে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বিচ্যুতি হয়নি। কিন্তু আপনি যেটি বলেছেন যে এটি যদি আমরা আরো ভালো করতে পারতাম কিনা, তার উত্তর আরো ভালো করার চেষ্টা করতে পারতাম। বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিটি কন্টিনজেন্টের মোট 190 জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। আইএসপিআর জানায়, এই উপলক্ষে গত 24 সেপ্টেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব, আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই যাত্রা গৌরবময় যাত্রার শুরু হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে ও অঞ্চলে বিমান বাহিনীর এখন পর্যন্ত 9,426 জন সদস্য শান্তি প্রতিষ্ঠার এই মহৎ কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে।